নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আপনারা কি কি কখনো কখনো একটা একটা রাবার গার্ডারের ব্যান্ডের সাহায্যে সাহায্যে ভেন্ডি বা ভেন্ডি কেটে ঢেঁড়স কেটে দেখেছেন? আপনারা কি কখনো একটা চায়ের ছাঁকনির সাহায্যে বাসন ধুয়ে দেখেছেন? গ্যাস সিলিন্ডারের মধ্যে আলু দেবেন কিসের জন্য? আপনারা গ্যাস সিলিন্ডারের মধ্যে কি কখনো নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো একটা রাবার ব্যান্ডের সাহায্যে ভেন্ডি কেটে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমরা যখন ভেন্ডি কাটি, অনেকে দেখবেন একটা করে ভেন্ডি নিই তারপর কিন্তু কাটি, সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লেগে যায়। আর যদি হাতের মুঠোর মধ্যে নিয়ে কাটতে যাই একসাথে অনেকগুলো, সেক্ষেত্রে হাত থেকে ভেন্ডি বেরিয়ে যায়, অনেক সময় আমাদের হাতও কেটে যায়। তো আপনারা নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড, হাতের মুঠোর মধ্যে যতগুলো ভেন্ডি আসবে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে যদি আটকে দেন, সেক্ষেত্রে সুবিধা কী হবে, যখনই আপনারা ছুরি বা বটির সাহায্যে ভেন্ডি কাটবেন একসাথে অনেকগুলো কেটে নিতে পারবেন। এমনকি ভেন্ডিটা হাতে থেকে বেরিয়েও যাবে না, হাত কেটে যাওয়ারও সম্ভাবনা আসবে না। আর যখনই রাবার ব্যান্ডের সামনে আপনাদের ছুরি বা বটিটা আসবে, তখন হাতের সাহায্যে এইভাবে করে একটু সরিয়ে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আর ভেন্ডি কাটার পর সহজেই কিন্তু যদি পোকা থাকে, আপনারা এইভাবে দেখলে বুঝতেও পারবেন। আপনারা কি কখনো চায়ের পাতা কাচের জিনিসপত্রের মধ্যে দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। এখানে গরম জলেরই ব্যবহার করতে হবে। আর নিয়েছি আমি কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা, চায়ের পাতাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন, যাতে করে চায়ের পাতাটা জলের সাথে মিশে যায়, কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচের গ্লাস, আর নিয়েছি কাঁচের বোল। আমরা অনেকেই দেখবেন কাঁচের বিভিন্ন ধরনের জিনিসপত্র বাড়িতে ব্যবহার করে থাকি। আর এগুলো ব্যবহার করার কারণে আমরা যখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় একটা ছাপ দাগ বসে যায়। তাছাড়াও নতুনের যে গ্লেজটা থাকে সেটা কিন্তু থাকে না কিছুদিন ব্যবহার করার পর। এইভাবে চায়ের পাতার মিশ্রণের মধ্যে আপনারা রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 2 মিনিট মতো রেখেছিলাম। এখানে একটা নরম প্লাস্টিক নিয়েছি, সেটা দিয়ে আলতো হাতে ঘষে নিচ্ছি। তবে আপনারা নরম হয়ে যাওয়া স্ক্রাবারেরও এখানে ব্যবহার করতে পারেন, তবে নতুন স্ক্রাবারের ব্যবহার করবেন না, না হলে কাচের জিনিসপত্রের মধ্যে দাগ পড়ে যেতে পারে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চকচক করছে, একদম নতুনের মতো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। নিয়েছি বেশ কিছুটা ছোলার ডাল। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে ছোলার ডাল নিয়ে আসা হয়ে থাকে, তবে বেশ কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা না হয়, তাহলে দেখবেন সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। অনেক সময় কাজের তাড়াতে আমরা ভুলে যাই হয়তো ভিজিয়ে রাখতে, সেক্ষেত্রে সমস্যা হয়। তো আপনারা কি করবেন, একটা হটপট নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল নিয়েছি। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। যে ছোলার ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে লাগিয়ে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। তো এখন 15 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ছোলার ডালটা কতটা সুন্দর ভিজে গেছে। ভেজার সাথে সাথে কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আপনারা এই ছোলার ডালটা যদি রান্না করেন, তাহলে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, গ্যাসের খরচও অনেকটাই কম হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করে থাকি, তবে যখন আমরা ডিম সেদ্ধ করি, গরম অবস্থাতেই কিন্তু ডিমটা ধরে কেউই খোসাটা ছাড়াতে পারি না, কেন কি হাতে গরম লেগে যায়। তবে সকালের দিকে প্রত্যেকেরই অনেকটাই কাজের তাড়া থাকে, হাতে সময়ও থাকে না যে কিছুক্ষণ পর খোসাগুলো ছাড়াবো। সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে ডিমগুলো নিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলেই দেখবেন ডিমের খোসাগুলো কিন্তু ছেড়ে আসবে। তবে বাকি যেটুকু খোসা লেগে থাকবে, হাত দিয়ে আলতো হাতে ছাড়িয়ে নিলে খুব সহজেই ছেড়ে যাবে। এই পদ্ধতিতে হাতে গরম না লাগিয়ে খুব সহজেই খোসাগুলো ছাড়াতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি টুথপেস্টের খালি প্যাকেট। আমরা টুথপেস্টের ব্যবহার প্রত্যেকেই করে থাকি, তবে টুথপেস্টের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, এই টুথপেস্টের প্যাকেটটাকে মুড়িয়ে নিয়েছি। দরজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর দরজার মধ্যে অনেকেরই দেখবেন স্টপার বা লকার লাগানো থাকে, তবে অনেক সময় স্টপারগুলো দেখা যায় ভেঙে যায় বা হয়তো লাগানোই হয়নি। সেক্ষেত্রে হাওয়া দিলে নাড়াচাড়া করতে থাকে, বা বাচ্চারাও দুষ্টুমি করে বারবার দরজাটা খোলা বন্ধ করতে থাকে, সেক্ষেত্রে হাতে বা আঙুলে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। টুথপেস্টের প্যাকেটটাকে দরজার নিচের সাইডে এইভাবে সেট করে দেবেন, যে জায়গার মধ্যে দরজাটা আপনারা লক করে রাখবেন, তাহলে দেখবেন এটা কিন্তু একটা স্টপারের মতোই কাজ করবে। যতই দরজাটা
মধ্যে আপনারা হাত দিয়ে নাড়াচাড়া করান বা হাওয়া দিক না কেন, কোনোভাবে একটুও দরজাটা নড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চীনামাটির প্লেট, আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো প্লেট রয়েছে, যেগুলো দেখবেন হয়তো অনেক সময় একটু ভেঙে যায় বা ফেটে যায়। সেক্ষেত্রে কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি, কোলগেটটাকে এভাবে খুব ভালো করে লাগিয়ে নেব। যে অমসৃণ জায়গাটা রয়েছে তার মধ্যেই লাগিয়ে দিতে হবে। সামান্য পরিমাণের লবণ চারিদিকে ছড়িয়ে দিয়েছি। কী কাজে ব্যবহার করবেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো ছুরি, কাঁচি বা পিলার রয়েছে, যেগুলো রেগুলার ব্যবহার করার কারণে ধার অনেকটাই কম হয়ে যায়। তখন আমরা বাজারে নিয়ে যাই, ধার করিয়ে নিয়ে আসি বা নতুন জিনিস কিনে নিয়ে আসি। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। তবে দুটো সাইডই ঘষতে হবে যখন আপনারা ছুরি বা পিলার ঘষবেন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখা দিই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ধার কতটা এসেছে আর সাথে সাথে কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না বান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে যখন আমরা ভাত রান্না করি, ডাল করি বা দুধ জাল করি, অনেক সময় উতলে পড়ে যায়। সবজিপাতি রান্না বান্না করলেও তেল মশলা পড়ে যায়। আবার রুটি যখন করি অনেক সময় আটার গুঁড়ো দেখবেন বার্নারের ভেতরে চলে যায়। যার কারণে সমস্যা কি হয়, যখন রান্না বান্না করার জন্য আমরা গ্যাসটা জ্বালতে যাই, ঠিকভাবে বার্নারটা জ্বলে না, কিছুটা অংশ জ্বলে কিছুটা অংশ বাকি থেকে যায়। তাড়াহুড়োতে এটা আমরা কেউই খেয়াল করি না। আর এই অবস্থায় রান্না বান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। তো এই ধরনের সমস্যার মধ্যে পড়লে অনেকে আমরা বাজারে নিয়ে যাই, অনেকটা টাকা খরচ করে দেখবেন এগুলোকে ঠিক করাতে হয়। তো সেক্ষেত্রে আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজেই কাজটি করে নিতে পারেন। যেহেতু বার্নারটা অনেকটাই গরম রয়েছে, কাপড়ের সাহায্যে আমি সবার প্রথমে তুলে নিলাম। এবার বার্নার যেখানে লাগানো থাকে অনেক সময় দেখা যায় এখানে নোংরা ময়লা যদি জমে যায় বা হয়তো কোনো আটার গুঁড়ো পড়ে যায় বা কখনো কখনো কার্বনও জমে যায়, সেক্ষেত্রেও দেখা যায় ঠিকভাবে আগুনটা বেরোতে চায় না। তো একটা টিপস ফলো করতে পারেন। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকে একটা চামচের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি পেঁচিয়ে দিচ্ছি। এবার এই কাপড়টা যাতে চামচ থেকে খুলে না যায়, সেক্ষেত্রে একটা গার্ডারের সাহায্যে আমি আটকে দিলাম। আপনারা এটা ব্যবহার করবেন। বার্নার যেখানে লাগানো থাকে তার ভেতরের সাইডে অনেক সময় নোংরা ময়লাগুলো থেকে যায়, যেটা হাত দিয়ে সহজে আমরা পরিষ্কার করতে পারি না। তো এইভাবে চামচ দিয়ে যদি পরিষ্কার করে নেন, খুব সহজেই পরিষ্কার করতে পারবেন, যেহেতু চামচের হ্যান্ডেলের জায়গাটা অনেকটাই সরু থাকে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা জমেছিল। আর এই অবস্থাতেই কিন্তু আমরা রান্নাবান্না করে থাকি। মাঝে মধ্যে আপনারা যদি এইভাবে করে বার্নারের ভেতরের যেখানে লাগানো থাকে জায়গাটা পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন আপনাদের গ্যাস ওভেনটা কিন্তু কখনোই জাম হবে না, আগুনটা ঠিকঠাকভাবে বেরোবে। তাছাড়াও গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে। তো দেখতেই পাচ্ছেন দুটো জায়গায় কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি আর কুসুম গরম জল নিয়ে নেবেন। সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়েছি। দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে আপনারা কি করবেন, যে বার্নারগুলো খুলে রেখেছিলেন সেগুলো ভালো করে এইভাবে করে ডিপ করে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই দেখবেন বার্নারের যে ছিদ্রগুলো থাকে তার মধ্যে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, যেটা সহজে পরিষ্কার করা যায় না। মাঝে মধ্যে আপনারা এইভাবে মিশ্রণ করে রেখে দেবেন। বাকি যেটুকু নোংরা ময়লা রয়েছে আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে দিচ্ছি। এইভাবে ঘষে পরিষ্কার করে নেবেন, দেখবেন বার্নারটাও আপনাদের পরিষ্কার থাকবে। আর গ্যাস জ্বালানোর পর যে সমস্যাটা হয়ে থাকে, অনেক সময় নোংরা ময়লাও তো জমে যায় বার্নারের মধ্যে, যার ফলে আগুনটা ঠিকভাবে বেরোতে চায় না। তো এইভাবে মাঝে মধ্যে আপনারা পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার জল দিয়ে বার্নারটাকে আমি ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। ভালো করে বার্নারগুলো মুছে নেবেন যাতে করে একটু জল না থাকে, তাহলে দেখবেন খুব সহজে শুকিয়ে যাবে। তো বার্নারগুলো যখন ভালো করে শুকিয়ে যাবে, তারপর আমি গ্যাস ওভেনে লাগিয়ে আর গ্যাসটাকে জ্বালিয়েও আপনাদের দেখাবো। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কিভাবে আগুনটা বেরোচ্ছিল আর এখন কতটা সুন্দর বেরোতে শুরু করেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে দেখবেন বেশি দিন যদি রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় মেঝের মধ্যে জং বা মরচে পড়ে যায়, যেটা আমরা খুব সহজে কিন্তু তুলতে পারি না। অনেকটাই ঘষাঘষি বা পরিশ্রম করে আমাদের এই জং বা মরচের দাগটা তুলতে হয়। সেক্ষেত্রে যখনই আপনারা গ্যাসের সিলিন্ডার রাখবেন, কি করবেন, নিয়ে নেবেন নারকেল তেল। একটা কাপড়ের টুকরোর মধ্যে সামান্য নারকেল তেল নিয়ে নিয়েছি, হাত দিয়ে আলতো হাতে ঘষে নিয়েছি। গ্যাসের সিলিন্ডারের নিচের যে সাইডটা রয়েছে তার মধ্যে নারকেল তেলটা আপনারা যদি এইভাবে ভালো করে একটু ঘষে দেন, তাহলে কি হবে, নারকেল তেলের একটা আস্তরণ হয়ে যাবে,
যার কারণে দেখবেন জং বা মরচের দাগটা কিন্তু কোনোভাবে মেঝের মধ্যে পড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা আলু, আর এই আলুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, পুরোটা ব্যবহার করব না, কিছুটা অংশ কেটে আলুর ওপরে এভাবে কাট করে নিয়েছি যাতে আলু রসটা সহজে বেরিয়ে আসে। আর নিয়েছি আমি এখানে কোলগেট, সামান্য কোলগেট দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এভাবে আলু রসের সাথে মিশিয়ে দেবো। কী কাজে ব্যবহার করবেন, গ্যাসের সিলিন্ডার যেখানে রাখা হয় অনেক সময় দেখবেন জং বা মরচে পড়ে যায়, আর জং বা মরচে পড়লে সেই দাগ কিন্তু সহজে আমরা তুলতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে আলুটার ওপরে কোলগেট লাগিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে আলতো হাতে ঘষে দেবেন। এই আলুর রস আর কোলগেট মিশে যাওয়ার কারণে এমনই একটা সলিউশনের মতো কাজ করে, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। 5 মিনিট মতো মিশ্রণটা লাগিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আবারও আলুটা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে নিয়েছি। যেহেতু 5 মিনিট রেখেছিলাম তাই জংয়ের দাগটা অনেকটাই আলগা হয়ে গেছিলো, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাকি সম্পূর্ণটা উঠে পরিষ্কার হয়ে গেছে। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চায়ের ছাঁকনি দিয়ে বাসন মেজে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাসন সাধারণত আমরা মেজে থাকি। স্ক্রাবারের মধ্যে সামান্য পরিমাণের ভিমবার সাবান বা ভিমবার জেল লাগিয়ে নিয়ে। তবে আমাদের বাড়িতে এমন কিছু কিছু বাসন থাকে যেগুলো দেখবেন আমরা বাইরেটা স্ক্রাবারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিলেও ভেতরটা কিন্তু কোনোভাবেই ঠিকভাবে পরিষ্কার করতে পারি না। যেমন গ্লাস, কাপ, কফি মগ, এগুলোর ভেতর পর্যন্ত আমাদের দেখবেন হাত যায় না। যার কারণে রেগুলার যদি এইভাবে বাসন মাজা না হয়, বাসনের মধ্যে একটা দাগ পড়ে যায়, তাছাড়াও বাজে দুর্গন্ধও ছাড়তে থাকে যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা চায়ের ছাঁকনি, ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে স্ক্রাবারটা এভাবে মুড়িয়ে দেবেন, দিয়ে দেবেন একটা রাবার ব্যান্ড এইভাবে করে আটকে। তারপর যদি আপনারা বাসনটা মেজে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বাসনের ভেতর পর্যন্ত মেজে নেওয়া হয়ে যাবে, কোনো দাগও থাকবে না, এমনকি দুর্গন্ধও থাকবে না।